যদি আমি আজ আপনাকে একটা সোজাসুজি প্রশ্ন করি, আমাদের প্রিয় বাংলাদেশ কি 2030 সালের ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে? আপনার ভেতরের প্রথম উদ্যোগটাই হয়তো ভেসে উঠবে, অসম্ভব, এটা কখনো সম্ভব নয়। আর সত্যি বলতে আপনার এমনটা ভাবাই স্বাভাবিক, কারণ ফুটবল বিশ্বকাপ কোনো সাধারণ টুর্নামেন্ট নয়। এটি এমন এক বৈশ্বিক মেগা মঞ্চ যেখানে পৌঁছতে একটা দেশের বছরের পর বছর বা যুগের পর যুগ ঘাম ঝরাতে হয়। স্রেফ দু একজন ভালো খেলোয়াড় থাকলেই সেখানে নাম লেখানো যায় না। তার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী নিখুঁত পরিকল্পনা, আধুনিক ও শক্তিশালী ফুটবল কাঠামো, বিশ্বমানের কোচিং প্যানেল এবং এমন একটি টেকসই পাইপলাইন যেখানে শুধু প্রতিভার জন্মই হবে না, বরং তাদের আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে। কিন্তু যদি আমি আপনাকে বলি, গত কয়েক বছরের লাল সবুজের ফুটবলে এমন কিছু বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে যার কারণে প্রথমবারের মতো এই অবাস্তব প্রশ্নটিকে আর নিছক অমূলক কল্পনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, বিশ্ব ফুটবলের চালচিত্র কিন্তু এখন আর আগের জায়গায় থেমে নেই। ফিফার নতুন নিয়মে এশিয়ার দেশগুলোর জন্য বিশ্বকাপের দরজা এখন আগের চেয়ে দ্বিগুণ প্রশস্ত হয়েছে। আর সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, আজকের বাংলাদেশের জাতীয় জার্সিতে রাজত্ব করছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পর্যায়ে খেলা হামজা চৌধুরীর মতো একজন অভিজ্ঞ ও হেভিওয়েট বিশ্বমানের অলরাউন্ডার। তার ঐতিহাসিক আগমনের পর থেকেই দেশের ফুটবলের নিভে যাওয়া মশাল যেন নতুন করে দাউ দাউ করে জ্বলে উঠেছে। তাহলে এখন কোটি ফুটবল অনুরাগীর একটাই মূল প্রশ্ন, এটাই কি বাংলাদেশের ফুটবল ইতিহাস নতুন করে লেখার সূচনা, নাকি আমরা আবার এমন এক আকাশ কুসুম স্বপ্ন দেখছি যা শেষ পর্যন্ত কঠিন বাস্তবতার সামনে থমকে দাঁড়াবে? চলুন অন্ধ আবেগ বাদ দিয়ে কঠিন তথ্য, উপাত্ত আর ফুটবলীয় বাস্তবতার চশমা পরে খুঁজে বের করি আসল উত্তর। প্রথমেই একটি বিষয় কাঁচের মতো পরিষ্কার করে নেওয়া ভালো। বিশ্বকাপ খেলার অলীক স্বপ্ন দেখা আর বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা অর্জন করা, এই দুটো জিনিস কিন্তু মোটেও এক বিষয় নয়। তবে একটা কথা শতভাগ সত্যি, আজকের বদলে যাওয়া বাংলাদেশ আর 5 বছর আগের দিশাহারা বাংলাদেশ মোটেও এক নয়। কিন্তু কঠোর সত্য এটাও যে বাংলাদেশ ফুটবল দল এখনও এশিয়ার প্রথম সারির জায়ান্টদের কাতারে পৌঁছতে পারেনি। ফিফা র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশ এখনও অনেক পিছনে পড়ে রয়েছে। অন্যদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া কিংবা সৌদি আরবের মতো ফুটবল পরাশক্তিগুলো যুগের পর যুগ ধরে নিয়মিত বিশ্বকাপে আলো ছড়িয়ে আসছে। তাদের আসল শক্তি স্রেফ প্রতিভাবান ফুটবলারে সীমাবদ্ধ নয়, তাদের মূল শক্তি হলো একটা পরিকল্পিত ও আধুনিক ফুটবল ইকোসিস্টেম, যেখানে রয়েছে ইউরোপীয় মানের একাডেমি, বিশ্বমানের আধুনিক কোচিং, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া লিগ এবং আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত খেলার অভ্যেস। বাংলাদেশ এখনও হয়তো সেই স্বপ্ন পূরণের পুরো চূড়ায় পৌঁছতে পারেনি, তবুও গত কয়েক বছরে মাঠের ফুটবলে একটি ইতিবাচক রূপান্তর স্পষ্ট চোখে পড়েছে। আগের মতো প্রতিপক্ষের কাছে নতজানু হয়ে বড় ব্যবধানে হার মেনে নেওয়ার দল আজ আর বাংলাদেশ নয়। মাঠের শেষ মিনিট পর্যন্ত রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করার অদম্য মানসিকতা বেড়েছে। মাঠে বল পজিশন ধরে রাখা আর পিন পয়েন্ট পাসের দক্ষতা বেড়েছে বহুগুণ। আর সবচেয়ে বড় অর্জন হলো দেশের ফুটবল প্রেমীদের হারিয়ে যাওয়া সেই গভীর আস্থা ও ভালোবাসা আবারও স্টেডিয়ামে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ইতিবাচক পরিবর্তনের পেছনের আসল রহস্যটা ঠিক কি? স্রেফ একজন হাই প্রোফাইল ডাচ হেড কোচ, নাকি এমন একজন বিশ্বমানের তারকা যিনি গোটা দলের মানসিকতার মোড় এক ঝটকায় ঘুরিয়ে দিয়েছেন? হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলের 150 বছরের ইতিহাসে এই নামটা স্রেফ একজন খেলোয়াড়ের নাম নয়, বরং এটি বিশ্ব ফুটবলে বাংলাদেশের অস্তিত্ব জানান দেওয়ার এক উচ্চকণ্ঠ হুঙ্কার। প্রিমিয়ার লিগ কাঁপানো হামজা চৌধুরী প্রমাণ করেছেন, বিদেশের মাটিতে গড়ে উঠলেও রক্তের টানে লাল সবুজের প্রতিনিধিত্ব করা যায়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অগাধ অভিজ্ঞতা, ইউরো স্টাইলের অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রচণ্ড চাপের মুখে ঠান্ডা মাথায় ম্যাচ বের করার জাদুকরী স্কিল বাংলাদেশ এর আগে কখনো দেখেনি। হামজা আসার পর বাংলাদেশ শুধু একজন অভিজ্ঞ বল উইনিং মিডফিল্ডারই পায়নি, পেয়েছে এমন এক আইকনিক লিডার যিনি নিজে তো সেরাটা দেয়নি, সাথে দলের বাকি 10 জনের আত্মবিশ্বাস এক ধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে দেন। তার উপস্থিতি হয়তো একদিনেই পুরো দেশের ফুটবল কাঠামো বদলে দেয়নি, তবে তিনি এটা বিশ্বমঞ্চে প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশ এখন যে কোনো পরাশক্তির চোখে চোখ রেখে বড় স্বপ্ন দেখার সাহস রাখে। ফুটবলের সেই নেতৃত্ব, আত্মবিশ্বাস ও বিশ্বমানের মান নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে। A true leader doesn't just play the game with skill, he ignites the fire in others and bends the fate by will. যার সহজ বাংলা ভাবার্থ হলো, একজন প্রকৃত নেতা স্রেফ নিজের স্কিল দিয়ে মাঠ কাঁপায় না,
সে দলের অন্যদের ধমনীতে জয়ের আগুন জ্বালিয়ে দেয় এবং নিজের ইচ্ছা শক্তিতে ভাগ্য বদলে দেয়। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা ভেঙে দেওয়া অত্যন্ত জরুরি। একা কোনো হামজা চৌধুরী কিংবা একজন সুপারস্টার কখনোই একটা দলকে টেনে বিশ্বকাপে নিয়ে যেতে পারবেন না। ফুটবল একটি 11 জনের দলীয় গেম, আর বিশ্বকাপের মতো বিশ্বসেরা আসরে কোয়ালিফাই করতে হলে প্রয়োজন সম্পূর্ণ 11 জনের ব্যালেন্সড পারফরম্যান্স, দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট ভিশন এবং ধারাবাহিক উন্নতি। এখন মূল প্রশ্ন দাঁড়ায়, 2030 সালের বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশকে আসলে ঠিক কোন কোন ধাপে এগোতে হবে। প্রথমত, আমাদের অনুধাবন করতে হবে যে ফিফার নতুন ফরম্যাটের কারণে বিশ্বকাপের পথটা আগের চেয়ে কিছুটা হলেও সহজ হয়েছে। 2026 বিশ্বকাপ থেকে ফিফা 32টি দলের বদলে রেকর্ড 48টি দলের মেগা বিশ্বকাপ শুরু করেছে। এর ফলে এশিয়া মহাদেশ থেকে আগে যেখানে মাত্র 4টি দল সরাসরি বিশ্বকাপ যেত, এখন ফিফা ক্যাটাগরিতে এশিয়ার কোটা বাড়িয়ে সোজাসুজি 8টিতে উন্নীত হয়েছে। শুনতে খুব সহজ আর লোভনীয় মনে হলেও ঠিক এখান থেকেই শুরু হয় কঠিন অগ্নি পরীক্ষা। কারণ এশিয়ার এই 8টি সরাসরি টিকিটের জন্য বাংলাদেশের লড়াইটা কিন্তু শুধু ভারত বা মালদ্বীপের বিরুদ্ধে নয়, বরং এশিয়ার শীর্ষ পরাশক্তি জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, সৌদি আরব কিংবা উজবেকিস্তানের মতো ইউরোপীয় ধাঁচের জায়ান্টদের বিরুদ্ধে। অর্থাৎ বিশ্বকাপে যাওয়ার লড়াইটা কেবল আমাদের লাল সবুজের আবেগপূর্ণ গল্পের উপর দাঁড়িয়ে নেই, এটি এশিয়ার সেরা দলগুলোর সামনে বুক চিতিয়ে টিকে থাকার এক মরণপন্ন লড়াই। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে হলে বাংলাদেশকে শুধু আগের চেয়ে একটু ভালো খেললেই চলবে না, এশিয়ার সেরা দলগুলোকে নিয়মিত হারানোর মতো অপরাজেয় শক্তিতে পরিণত হতে হবে। আর সেখানেই উঠে আসে লাখ টাকার প্রশ্ন, আজকের বাংলাদেশ কি সেই মেগা লড়াইয়ের জন্য কতটুকু তৈরি? বিশ্বকাপ খেলতে হলে পুরো দেশের ফুটবল ব্যবস্থাকে আমূল বদলে ফেলতে হবে। 1. ফিফা র্যাঙ্কিংয়ে ধারাবাহিক উন্নতি ঘটাতে হবে, কারণ ভালো র্যাঙ্কিং থাকা মানে বিশ্বকাপের ড্র ও বাছাই পর্বে তুলনামূলক সহজ গ্রুপের সুবিধা পাওয়া। 2. বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বিশ্বমানের এবং প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ করতে হবে, যাতে তরুণ প্লেয়াররা প্রতি সপ্তাহে হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলার অভ্যেস গড়ে তুলতে পারে। 3. সুদূর প্রসারী পরিকল্পনায় দেশ জুড়ে আন্তর্জাতিক মানের আধুনিক একাডেমির নেটওয়ার্ক তৈরি করতে হবে। জাপান বা দক্ষিণ কোরিয়ার আজকের বিশ্বজয়ী রূপকথার গল্পে তৈরি হয়নি, বছরের পর বছর সঠিক বিনিয়োগ আর একাডেমিক কাঠামোর ফসল এটি। 4. ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের খুঁজে বের করে জাতীয় দলের পাইপলাইনে নিয়মিত যুক্ত করতে হবে। হামজা চৌধুরী ও ওসুলিভান ব্রাদার্সরা প্রমাণ করেছেন প্রবাসীদের অভিজ্ঞতা স্কোয়াডের শক্তি কতটা বাড়িয়ে দেয়। ফুটবলের সেই দীর্ঘ সংগ্রাম, সঠিক পরিকল্পনা ও সাফল্য নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। গ্লোরি ইজ নট অ্যাচিভড ইন আ সিঙ্গল ডে অফ ফাইট, ইট ইজ বিল্ট থ্রু ইয়ার্স অফ ডিসিপ্লিন ইন দ্য ডার্ক বিফোর দ্য লাইট। যার সহজ বাংলা কথা হলো, মহাকাব্যিক সাফল্য কখনোই একদিনের আকস্মিক লড়াইয়ে আসে না, এটি আলোর মুখ দেখার আগে অন্ধকার ঘরে বছরের পর বছর কঠোর সাধনায় গড়ে ওঠে। আজকের কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে এক বাক্যে বলা যায়, 2030 সালে বাংলাদেশের সুযোগ আছে, তবে সেই পথটি অত্যন্ত কঠিন ও কণ্টকাকীর্ণ, কারণ সুযোগ বাড়ার সাথে সাথে প্রতিযোগিতার তীব্রতাও বহুগুণ বেড়ে গেছে। তবুও দেশের 17 কোটি মানুষের হৃদয়ে আজ একটি বিশ্বাসের সুর, হয়তো 2030 বিশ্বকাপে কিংবা তার পরের আসরেই সত্যি হবে আমাদের পরম আকাঙ্ক্ষিত সেই লাল সবুজের বিশ্বজয়। আজ থেকে যদি বাফুজো ও সঠিক ফুটবল মহল সঠিক সিদ্ধান্ত ও আধুনিক পরিকল্পনা নিয়ে এগোয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের খেলা স্রেফ ফ্যান্টাসি নয়, বরং আগামী জন্মের জন্য এক দৃশ্যমান বাস্তবতায় রূপ নেবে। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? সঠিক ট্যাকটিক্স আর হামজাদের সাথে নতুন প্রবাসীরা যুক্ত হলে বাংলাদেশ কি সত্যিই 2030 সালের ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর বাংলাদেশ ফুটবলের এমন এক্সক্লুসিভ ইনসাইড অ্যানালিসিস ও ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথে থাকুন। বিদায় নিচ্ছি, আমি রাকিব, FC স্পোর্টস।